আজকে আমরা সরলরেখার থার্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো এই সরলরেখার থার্ড চ্যাপ্টারে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো কিভাবে সমাধান করা যায় সেটা দেখব। তো আমরা প্রথমে আমাদের প্রথম যে সমস্যাটা সেটা দেখি। তো এখানে বলা হচ্ছে যে এবিসি ত্রিভুজের, অর্থাৎ একটা ত্রিভুজ দেওয়া আছে, সেই ত্রিভুজটা হচ্ছে এবিসি। আমরা ধরলাম যে ত্রিভুজটা হচ্ছে এরকম, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু এবং এটা হচ্ছে সি বিন্দু। তিনটা বিন্দু দেওয়া আছে। তো তিনটা বিন্দু হচ্ছে 5, 6, এ বিন্দুটা, বি বিন্দু হচ্ছে -9, 1 এবং সি বিন্দুটা হচ্ছে -3, -1। তো ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে এখানে এই পর্যন্ত। ত্রিভুজের ক্ষেত্রফল বের করার পরে আমরা কি করতে হবে, তো এই ত্রিভুজের ক্ষেত্রফলের সাহায্যে এ হতে, অর্থাৎ এই শীর্ষবিন্দু হতে বিসি বাহুর ওপর, এই যে এই বাহুর ওপর একটা লম্ব আঁকতে হবে। এই লম্বের দৈর্ঘ্যটা বের করতে হবে। তো এটা আমরা কিভাবে বের করতে পারবো? তো প্রথমে আমরা এ বিন্দুর স্থানাঙ্কটা দিয়ে নিই। এখানে 5, 6, 5 এবং 6। বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -9 এবং 9, 1 এবং সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -3 এবং -1, -3 এবং -1। তো প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। যখন ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকে তখন সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয় নির্ণায়কের সূত্রের সাহায্যে। সূত্রটা হচ্ছে এরকম, ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ যে কোনো ত্রিভুজের, আমরা এখানে ধরে যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান বিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু তিনটা বিন্দু নিয়ে নির্ণায়কের মান। তো এইভাবে আমরা নির্ণায়ক দেখি, তো নির্ণায়কের যে উপাদানগুলো থাকে সেই উপাদানকে আমরা এইভাবে আবদ্ধ করে রাখি। তো এখানে হচ্ছে প্রথমে থাকে x1, এখানে থাকে y1 এবং এখান থেকে 1, এখানে হচ্ছে x2, এখানে y2 এবং এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে x3, এখানে হচ্ছে y3 আর এখানে হচ্ছে 1। তো এখানে x1 y1 বলতে হচ্ছে প্রথম বিন্দুর স্থানাঙ্ক, x2 y2 বলতে দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক আর x3 y3 মানে হচ্ছে তৃতীয় বিন্দুর স্থানাঙ্ক। এখন এখানে বিষয় হচ্ছে যে x1 y1 বলতে কি আমরা কোন বিন্দুর স্থানাঙ্কটাকে বোঝাবো, a না b না c? আমরা a বিন্দুর স্থানাঙ্ক ধরতে পারি। যদি আমরা x1 y1 হিসাবে a বিন্দুর স্থানাঙ্কটাকে ধরি তাহলে b বিন্দুর স্থানাঙ্কটাকে আমাদের x2 y2 ধরতে হবে এবং c বিন্দুর স্থানাঙ্কটাকে x3 y3 ধরতে হবে। তো এটা না করে যদি আমরা হচ্ছে c বিন্দুর যে স্থানাঙ্ক আছে সেটাকে যদি আমরা x1 y1 ধরি তাহলে x2 y2 ধরতে হবে a বিন্দুর স্থানাঙ্কটাকে, তারপর হচ্ছে b বিন্দুর স্থানাঙ্কটাকে x3 y3 ধরতে হবে। অর্থাৎ আমাদের এইভাবে চলতে হবে, এইভাবে চলতে হবে, যেখান থেকে শুরু করব সেখান থেকে এইভাবে চলতে হবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমাদের চলতে হবে। তো ত্রিভুজটা যদি আমি এইভাবে আঁকতাম, অর্থাৎ এখানে a, এখানে b, এখানে c, তাহলে আমাদের চলতে হতো এইভাবে ঘড়ির কাঁটার দিকে। তো ঘড়ির কাঁটার দিকে বিপরীতে এইভাবে আপনাদের চিন্তা করার কোনো দরকার নাই, জাস্ট দেখবেন যে এর পরে বি, বির পর সি এরকম, বা সির পরে এ বি সি, সি এ এরকম আকারে চলবে। তো এখানে আমরা তাহলে বিন্দুগুলো বসায় দিই। হাফ হাফ বসলাম, দেন আমাদের x1 y1 বলতে হচ্ছে 5, 6, 5 এবং 6, এখানে 1, তারপর হচ্ছে b বলতে হচ্ছে -9 এবং 1 আর এখানে তো 1ই, আর c হচ্ছে -3 এবং -1, -3 এবং -1 এবং এখানে 1। তো এখন যেটা করতে হবে, হাফটা রেখে দিলাম আর এই নির্ণয়কটাকে বিস্তার করতে হবে। তো আমরা জানি যে বিস্তার করা যায় সারি সাপেক্ষে অথবা কলাম সাপেক্ষে। তো সারি সাপেক্ষে করলে আমরা প্রথম সারি সাপেক্ষে এটাকে বিস্তার করতে পারি, দ্বিতীয় সারি সাপেক্ষে এটাকে বিস্তার করতে পারি, অথবা তৃতীয় সারির সাপেক্ষে আমরা এটাকে বিস্তার করতে পারি। যদি কলামের সাপেক্ষে করি তাহলে প্রথম কলামের সাপেক্ষে করতে পারি, দ্বিতীয় কলামের সাপেক্ষে করতে পারি, অথবা তৃতীয় কলামের সাপেক্ষেও করতে পারি। তো আমরা সচরাচর প্রথম সারির সাপেক্ষে করে থাকি, তো আমরা সেই প্রথম সারির সাপেক্ষে করছি। তো এখানে প্রথমে সেকেন্ড ব্র্যাকেট, দেন এই যে 5 ইন্টু 5 এর যে অনুরাশি সেটা,
তো এখানে 5 এর অনুরাশি না, 5 এর সহগুণক। তো 5 এর সহগুণক, তার মানে এটা চিহ্ন আমাদের কি করে করতে হয়, -1 টু দি পাওয়ার সারি গুণ কলাম, সারি যোগ কলাম। তো সেখান থেকে আমাদের চিহ্ন আসে, আর এইটার জন্য অনুরাশি বের করে সেই চিহ্ন আর অনুরাশি গুণ করলে সহগুণক বের হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা পাই 1 প্লাস 1, অর্থাৎ এমনি গুণ এবং এমনি গুণ, এবং মধ্যখানে একটা মাইনাস হয়। এখানে এমনি গুণ করলে হয় 1 1 1 মাইনাস, এবং এমনি হয় -1, তাহলে -1 প্লাস +1। তারপরে মাইনাস, কারণ এই 6 এর জন্য যে চিহ্নটা হয় সেটা মাইনাস হয়, সেজন্য আমরা একেবারে মাইনাস লিখি দেন এই 6, এবং এটা অনুরাশি বলতে -9 এবং -3, তার একটা মাইনাস আছে, তাহলে +3 এবং +1। এই প্লাস দিলাম কারণ এই 1 এর চিহ্ন হচ্ছে প্লাস, কারণ -1 টু দি পাওয়ার সারি যোগ কলাম, সারি আছে একটা, প্রথম সারি এবং থার্ড কলাম, তার মানে -1 টু দি পাওয়ার 4, এবং সেটা প্লাস হয়ে যায় সেখান থেকে। তো এখান থেকে এটা অনুরাশি যদি বের করে, তাহলে 9 কে 9 এবং +9, আর এমনি গুণ করলে হয় -3, আর সূত্রে একটা মাইনাস আছে, তাহলে +3, এবং এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দিলাম। তাহলে এখানে যদি আমরা মানটা পাই, তাহলে এরকম হয় হাফ ইন্টু, এখানে পাচ্ছি 2 এবং এখানে পাচ্ছি 5, তার মানে 10, আর এখানে পাচ্ছি হচ্ছে -6 আর এখানে -6, তাহলে +36, আর এখানে পাচ্ছি হচ্ছে 12, তাহলে এটা যদি যোগ করি 46, 58 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 29। এত, যেহেতু আমাদের কি বের করতে বলছিল এখানে ক্ষেত্রফল, তাহলে আমরা এটা লিখতে পারি বর্গ একক, যেহেতু ক্ষেত্রফল সেহেতু বর্গ একক। আচ্ছা, তাহলে আমরা এটা বের করে ফেললাম। এখন এই যে এই ত্রিভুজের ক্ষেত্রফলের সাহায্যে এ হতে বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে। তো আমি ধরে নিলাম যে আমি এখানে একটা লম্ব টানলাম, এখান থেকে আমি এটা ইরেজ করে নিই, এখান থেকে আমি একটা লম্ব টানলাম, তার এটা হয় এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। তো তাই যদি হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল থেকে আমরা বলতে পারি যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তো আমরা এখান থেকে ভূমির মানটা পাবো, কারণ এখানে দুইটা বিন্দু আছে, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে এর ভূমি। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফল আছে আমার, তাহলে একটা অজানা রাশি হচ্ছে এই লম্বের দৈর্ঘ্যটা হচ্ছে অজানা রাশি। তো তিনটা রাশি দেওয়া আছে সেখান থেকে যদি একটা রাশি অজানা হয়, একটা চলক অজানা হয়, সেখান থেকে আমরা খুব সহজে বের করতে পারি। তাহলে আমরা এখন লিখতে পারি যে বিসি, এই প্রথমে আমাদের কি বের করতে হবে, বিসি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ বিসি ইকুয়াল √ওভার অফ, এখানে ভুজদ্বয়ের অন্তরের স্কয়ার প্লাস পরিদ্বয়ের অন্তরের স্কয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি -9, অন্তর বলতে হচ্ছে বিয়োগফল, তাহলে এখানে মাইনাস, তাহলে প্লাস হয়ে যাচ্ছে, তার হোল স্কয়ার প্লাস এখানে 1, এখানে -1, তাহলে 1 + 1 তার হোল স্কয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে, এখানে আমরা পাই -6, তাহলে 36, আর এখানে 2 মানে 4, তাহলে এখানে 4 ইন্টু 2 ইন্টু √10 এটা পাওয়া যায়। তো আমরা এটা বের করে ফেললাম, আমরা বিসি বাহুর দৈর্ঘ্যটা বের করে ফেললাম। এখন আমাদের বের করতে হচ্ছে এই যে এই লম্বের দৈর্ঘ্য, তা ধরলাম যে এই বিন্দুটা হচ্ছে ডি বিন্দু, তাহলে এডি বাহুর দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে। তো এখান থেকে আবার একটু ইজ করে, তাহলে এখানে আমরা কি করতে পারি, আমরা লিখতে পারি যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ভূমি অর্থাৎ বিসি এবং উচ্চতা অর্থাৎ এডি, বিসি ইন্টু এডি। তাহলে এখান থেকে আমরা মানটা বসিয়ে দেব, এখানে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 29 একক, এখানে হাফটা বসিয়ে দিলাম, এখানে বিসি সমান পেয়েছি হচ্ছে 2√10,
এবং এডির মানটা আমরা জানি না, ওই মানটা আমাদের বের করতে হবে এডি। তো এখান থেকে আমরা খুব সহজেই বের করতে পারবো। তাহলে a2 কেটে যাচ্ছে, আর এডি সমান সমান লিখতে পারি 29/√10 √10। তাহলে আমরা কি বের করতে পারলাম? এই লম্বের দৈর্ঘ্যটা আমরা বের করতে পারলাম। তো এটা হচ্ছে একক, এত একক। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? প্রথমে আমাদের বের করতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল বের করার পরে আমাদের এখান থেকে বলছে যে একটা লম্বের দৈর্ঘ্য বের করতে হবে, একটা শীর্ষবিন্দু থেকে অপর বাহুর উপর লম্বের দৈর্ঘ্য বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল ফেলাতে পারি যে হাফ ইন্টু ভূমিকোণ উচ্চতা, যেহেতু উচ্চতা বলতে আমরা হচ্ছে লম্বকে বুঝি। তো এখানে সেই সূত্র দিয়ে আমরা এটা বের করতে পারলাম। এখন এখানে যদি এরকম না থেকে যদি বলতো যে বি বিন্দু হতে এসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য, তাহলে সেটা এরকম হতো। এবং সেই ক্ষেত্রে আমাদের বের করতে হতো হচ্ছে এসি বাহুর মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ এসি এর মানটা, আর আমাদের সেখান থেকে এই বি এই যে এই লম্ব মানটা বের করতে পারতাম। তো একইভাবে আমরা হচ্ছে শীর্ষবিন্দু থেকে এ বি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য বের করতে পারবো। সবই এক নিয়ম। এইভাবে আমরা করতে পারি। দেন পরের যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে যে এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু, যদি এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু বিন্দুদ্বয় দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল 19.2 বর্গ একক হয়, তবে টি এর মান নির্ণয় করো। এখানে বলে দিয়েছে যে এই তিনটা বিন্দু দিয়ে একটা ত্রিভুজ উৎপন্ন করা যায় এবং সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে 19.2। যদি তাই হয় তাহলে এই অজানা যে রাশিটা আছে টি যে অজানা রাশিটা আছে, সেই অজানা রাশির মানটা কেমন হবে বা কি হবে। তো আমরা খুব সহজে এটা কিন্তু করতে পারবো। প্রথমে আমাদের যেটা করতে হবে, ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল হাফ ইন্টু x1 y1 1 x2 y2 2 1 x3 y3 1। তো এখান থেকে যদি আমরা ত্রিভুজটা আঁকিয়ে নিই তাহলে এখান থেকে দেখবো যে এই বিন্দুটা হচ্ছে এ, এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে সি। তো আপনি এইভাবে দিতে পারেন বা যে কোনো ভাবে দিতে পারেন। যে কোনো ভাবে দিলে প্রথমে যদি আপনি এ নেন তারপরে বি নিতে হবে, অর্থাৎ এ যদি x1 y1 হিসেবে নেন, বি নিতে হচ্ছে x2 y2 হিসাবে এবং সি নিতে হচ্ছে x3 y3 হিসাবে। তো আপনি চাইলে হচ্ছে সি থেকেও শুরু করতে পারেন, সি কে হচ্ছে x1 y1 হিসাবে ধরতে পারেন। তো আমি সি কে x1 আর y1 হিসাবে ধরবো। তো প্রথমে আমি এখানে 6 দিলাম, এখানে 3 এবং এখানে 1। দেন আমরা হচ্ছে সি পরে এ বিন্দুটাকে নেব, অর্থাৎ 3 4 এখানে 1, আর দেন আমরা নেব হচ্ছে 2t আর 5, 2t 5। তাহলে এখান থেকে আমরা জাস্ট পাবো হচ্ছে হাফ ইন্টু 6। এই প্রথম সারি সাপেক্ষে যদি আমরা এটাকে বিস্তার করি তাহলে 6 ইন্টু 4 মাইনাস 5 মাইনাস t ইন্টু 3 মাইনাস 2t প্লাস 1 ইন্টু 3 5 15 মাইনাস 80। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে এখানে -1, তাহলে -6 -3t আর এখানে -2t এবং -t অর্থাৎ প্লাস 2t স্কয়ার প্লাস এখানে পাবো হচ্ছে 15 মাইনাস 80। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হাফ ইন্টু
যোগ বিয়োগ করলে প্রথমে এটাকে হয়তো মিডল টার্ম পাওয়া যাবে, তো আমরা এটা লিখতে পারি যে হচ্ছে 2t স্কোয়ার, তারপর হচ্ছে t গুলোকে লিখবো, তাহলে মাইনাস 11t, তারপর হচ্ছে প্লাস 9। তো এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি। তো এখন দেওয়া আছে যে এখানে কিন্তু দেওয়াই আছে যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান 19.1/2। তাহলে এটা সমান সমান লিখতে পারি, এখান থেকে আমরা লিখে আসতে পারতাম যে এটা সমান সমান হচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে 19.1/2। এরপরের লাইনে এটা আসতে হবে, তাহলে এটা সমান সমান 3839/2। তাহলে এখানেও আমরা লিখতে পারি 39/2। এই যে উভয় পক্ষকে আমরা 2 দ্বারা গুণ করলে এর নিচে 2টা কেটে যায়, তাহলে আমরা সেখান থেকে লিখতে পারি 2t স্কয়ার মাইনাস 11t। এই 39 কে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যায়, মাইনাস 39 থেকে যদি 9 বাদ দিই তাহলে মাইনাস হচ্ছে 30 থাকে ইকুয়াল 0। তাহলে এটাকে যদি মিডল টার্ম করি তাহলে 60 4 15 60, 2t স্কয়ার মাইনাস 15t মাইনাস প্লাস 40 মাইনাস 30 ইকুয়াল 0। আচ্ছা, এটা হলো। তাহলে এখন আমরা লিখতে পারবো যে প্রথমটা থেকে যদি আমরা হচ্ছে t কমন নিই শুধু, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 2t মাইনাস 15 প্লাস পরেরটা থেকে আমরা যদি হচ্ছে 2 কমন নিই তাহলে লিখতে পারি 2t মাইনাস 15 ইকুয়াল 0। তাহলে আমরা লিখতে পারছি হচ্ছে একটা হয় 2t মাইনাস 15 এবং আর একটা হয় t প্লাস 2 সমান সমান 0। তো এখান থেকে আমরা লিখতে পারি যে হয় এইটা সমান সমান 0 অথবা এইটা সমান সমান 0। এটা সমান সমান 0 হয় তার t সমান সমান লিখতে পারি হচ্ছে 15/2, একেবারে লিখে দিলাম 15/2। আর যদি এইটা সমান সমান 0 হয় তাহলে হয় মাইনাস 2। তো এই দুটো হচ্ছে t এর মান। t এর মান যদি এইটা হয় সেই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল 19.1/2 হবে। t এর মান যদি মাইনাস 2 হয় সেক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা 19.1/2 হবে। আচ্ছা, তাহলে এটা আমরা দেখলাম। এর পরের যে প্রবলেমটা আছে সেটা দেখবো। তো এর পরের প্রবলেমটা হচ্ছে যে একটি ত্রিভুজের শীর্ষবিন্দু ত্রয় দেওয়া আছে a of x y, b of 1 2, c of 2 1 এবং এই ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি 6 বর্গ একক হয় তাহলে দেখাও যে x plus y equal 15, অর্থাৎ একটা সরলরেখ আমাদের প্রমাণ করতে হবে এখান থেকে। তো আমরা এটা খুব সহজে করতে পারবো। এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান a b c ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান এই তিনটা শীর্ষবিন্দু নিয়ে এটা নিয়ে নিলাম, তাহলে হচ্ছে হাফ, দেন x1 y1 1 এবং এখানে হচ্ছে x2 y2 এবং এখানে 1, এখানে x3 y3 এবং 1। এখান থেকে আমরা এটাকে ইউজ করে নিই, এখানে 3 আর এখানে হচ্ছে 1। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে x1 y1। তো আমরা এখানে প্রথমে বলছিলাম যে যদি আমরা এটাকে যদি b এটাকে যদি c ধরি তাহলে আমাদের সবসময় এইভাবে ঘুরতে হবে, আর যদি এখানে b দিতাম তাহলে এইভাবে ঘুরতে হবে। তো এইটা যদি আমরা এইভাবে না ঘুরে যদি আমরা a c b এইভাবে করি তাহলে কি হবে? সেই ক্ষেত্রে সবই ঠিক থাকবে, শুধুমাত্র অ্যান্সারের সামনে একটা মাইনাস চলে আসবে। এখন অনেক সময় বলা যায় যে ত্রিভুজের ক্ষেত্রফল এরকম অনেক অঙ্ক আছে যেখানে আমরা বলবো যে ত্রিভুজের ক্ষেত্রফল নেগেটিভ হতে পারে না, তো সেখান থেকে আমরা পজিটিভ মানটা লিখব।
বাট এই ক্ষেত্রে আমরা যখন এই প্রমাণ করব তখন কিন্তু সেটা প্রমাণ করা সম্ভব না, কারণ এখানে তো যদি এই পাশে নেগেটিভ চিহ্ন এসে যায় সেটা সমান সমান 15, এটা তো আর চেঞ্জ হচ্ছে না কারণ দুই পক্ষ আছে সেই ক্ষেত্রে। তো আমাদের সবসময় এটা খেয়াল রাখতে হবে যেন আমরা সিরিয়াল মেনটেন করে চলি। তো এখন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান কত লিখতে পারি? এই ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে এখানে 6 দেওয়া আছে, আর এখানে আমরা x1 y1 হিসাবে আমরা b বিন্দুটাকে লিখব। তাহলে 1 2 এবং 1, এবং তারপর হচ্ছে c বিন্দুকে আমরা x2 y2 হিসাবে লিখব। তাহলে 2 1 1, এবং x বিন্দুটাকে আমরা হচ্ছে অর্থাৎ a বিন্দুটাকে আমরা হচ্ছে x3 y3 হিসাবে লিখব। তাহলে এটা হচ্ছে x, এটা হচ্ছে y, এবং এটা হচ্ছে 1। তো এবার এটাকে আমাদের নির্ণয় করতে হবে। এখানে একটা হাফ আছে, তাহলে এখানে থাকে 6, আর এখানে থাকে হাফ, আর এখানে হচ্ছে এই 1 এর এই প্রথম সারির সাপেক্ষে বিস্তার করতে হবে। তাহলে প্রথম সারির সাপেক্ষে যদি আমরা বিস্তার করি তাহলে 1 এর জন্য হয় 1 মাইনাস y, মাইনাস 2 এর জন্য হয় 2 মাইনাস x, তারপর প্লাস 1 এর জন্য হয় 2y মাইনাস x আচ্ছা, এখানে আমার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল। এখন তারপরে আমরা এখানে 6 আর এই নিচে 2 আছে এটা গুণ করে দিতে পারি, তাহলে 12 হয় সমান সমান এখানে হচ্ছে এটা গুণ হয়ে যাবে 1 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 1 মাইনাস y হয়। আর এই পাশে আমরা লিখতে পারি 4 মাইনাস 4 মাইনাস মাইনাস প্লাস প্লাস 2x প্লাস 2y মাইনাস x। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি আমরা সবগুলোকে এই পাশে নিয়ে চলে আসবো। আচ্ছা, তার আগে আমরা যোগ বিয়োগ করে নিই। এখানে থাকছে হচ্ছে x থাকছে, দুইটা থেকে একটা বাদ দিলে একটা থাকে, আর এখানে দুইটা y থেকে একটা বাদ দিলে একটা থাকে, আর এখানে হচ্ছে 4 থেকে 1 বাদ দিলে মাইনাস 3 থাকে। তাহলে x প্লাস y মাইনাস 3 ইকুয়াল 12, এটা তো হয়, এখানে মাইনাস 3 আছে, এই মাইনাস 3টাকে আমাদের এই পাশে নিয়ে যায় প্লাস 3 হয়ে যায়, অর্থাৎ আমরা লিখতে পারি x প্লাস y ইকুয়াল 15। তো এইভাবে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফলের মাধ্যমে নির্ণয়ের মাধ্যমে বিস্তার করে সেটা একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারি। যদি দুইটা চলক থাকে আর কি, দুইটা অজানা রাশি থাকে, তাহলে সেটা একটা সমীকরণ হিসেবে প্রকাশ করা সম্ভব। আচ্ছা, এখন পরে যে প্রবলেমটা আছে সেটা দেখবো। এখানে প্রথমে যে প্রবলেমটা বলা হয়েছে, এখানে যে প্রবলেমটা বলা হয়েছে সেখানে সেটা হচ্ছে যে এ বি সি ও ডি বিন্দুগুলো স্থানাঙ্ক যথাক্রমে। এখানে 4টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। প্রথমটা হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক 0 মাইনাস 1, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 15 2, এবং সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস 1 এবং 2, এবং ডি বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে 4 মাইনাস 5। তো তাই যদি হয় তারপরে বলা হয়েছে যে সিডি কে এবি রেখা অংশটি যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। তো এখানে বলছে যে সিডি কে, অর্থাৎ আমরা এখানে বিন্দু 4টা বিন্দু নিই, আমরা এইভাবে জাস্ট কল্পনা করছি। তো এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, এবং এটা হচ্ছে ডি বিন্দু। তো আমরা এইভাবে নিলাম এবং বিন্দু 4টা থেকে আমরা দুটো সরলরেখা পেলাম। তো এখন বলছে সিডি কে, অর্থাৎ এই সিডি কে এবি রেখা অংশটি যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করতে বলছে। বিভক্ত করে তা নির্ণয় করো। আচ্ছা, প্রথমে যেটা করা লাগবে সেটা হচ্ছে এই সিডি কে ধরলাম এবি রেখা অংশটি m:n অনুপাতে বিভক্ত করবে, m:n অনুপাতে। তাহলে আমাদের এ বিন্দুর স্থানাঙ্কটা কত দিয়েছিল? 0 মাইনাস 1, বি বিন্দুর স্থানাঙ্কটা দিয়েছিল 15 আর 2, এবং সি বিন্দুর স্থানাঙ্কটা দেওয়া ছিল -1 এবং 2।
এবং ডি বিন্দু স্থানাঙ্কটা দেওয়া ছিল 4 - 5। তাহলে আমার প্রথম কি করতে হবে, প্রথম এই বিন্দু স্থানাঙ্কটা বের করতে হবে। এই যে সিডি রেখাকে যদি এবি রেখাটি m/n অনুপাতে বিভক্ত করে, তাহলে এই বিন্দু স্থানাঙ্কটা আমরা খুব সহজে বের করতে পারি। এই বিন্দু স্থানাঙ্ক আমরা দিছি না, এটা ধরে নিই x আর y। তাহলে x আর y সমান সমান আমরা কি লিখতে পারি, এটা ধরে নিলাম যে x আর y, x y, আর এই বিন্দুটা দিলাম হচ্ছে d, না e দিলাম। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে xy। তাহলে x সমান সমান লিখতে পারি, এই যে এই ই বিন্দুটা সিডি রেখাকে কিন্তু অন্তর্বিভক্ত করছে, তাহলে অন্তর্বিভক্ত যে সূত্রটা সেখানে বসাতে হবে, সেটা বসাতে হবে। তাহলে সেই সূত্রটা কি, m1x2 অর্থাৎ m1 এখানে m, x2 অর্থাৎ 4, তাহলে 4m মাইনাস n। তারপরে আমাদের m1 প্লাস m2 অর্থাৎ m প্লাস n, এটা পেলাম। y বিন্দু স্থানাঙ্ক সমান সমান বের করতে পারি। তাহলে y বিন্দু স্থানাঙ্ক অর্থাৎ y এর মান সমান সমান লিখতে পারি যে m2 মাইনাস 5m, তারপর হচ্ছে m2 y1 অর্থাৎ 2m প্লাস 2n বাই হচ্ছে m প্লাস n। তো আমরা এখানে দেখলাম যে এই ই বিন্দুর স্থানাঙ্কটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা লিখতে পারি যে এ, ই আর বি এই তিনটা বিন্দুই কিন্তু একটা সরলরেখার উপর অবস্থান করছে। তো তিনটা বিন্দু যদি একই সরলরেখার উপর অবস্থান করে, তাহলে আমরা বলতে পারি এই তিনটা বিন্দু দিয়ে যে ত্রিভুজটা গঠন করবে সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা 0। তো আমরা এখান থেকে লিখতে পারি যে এবিসি ত্রিভুজ, সরি এইবি ত্রিভুজ, এইবি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু, প্রথমে হচ্ছে আমাদের এই এ বিন্দুর স্থানাঙ্ক, তাহলে 0 মাইনাস 1, আর এখানে হচ্ছে 1, তারপর হচ্ছে ই বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ 4m মাইনাস n বাই m প্লাস n, তারপর হচ্ছে y বিন্দুর স্থানাঙ্ক, এই যে হচ্ছে y এর মান মাইনাস 5m প্লাস 2n বাই m প্লাস n, আর এখানে হচ্ছে 1, আর এখানে হচ্ছে আমাদের শেষ বিন্দুর স্থানাঙ্ক 15 আর 2, আর এখানে হচ্ছে 1। তো এটাকে আমাদের কি করতে হবে, ভাঙতে হবে। প্রথম সারির সাপেক্ষে আমরা এটাকে ভাঙবো। তো এখানে আমরা লিখতে পারি এই জিরোর সাথে আমরা যাই কিছু গুণ করি না কেন সেটা কিন্তু 0 হয়। তো এটার জন্য আমাদের আর গুণ কিছু বের করা লাগবে না, এটা -1 এর জন্য আমরা যদি বের করি তাহলে -1 এবং সূত্রের জন্য একটা মাইনাস থাকে, তাহলে প্লাস হয়ে যায়, তাহলে +1। আর এখান থেকে এটা অনুরাশিটা বের করবো, তাহলে এটা গুণ হবে মাইনাস এটা হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 4m মাইনাস n, তারপর হচ্ছে m প্লাস n গুণ 15, সরি -15 প্লাস এই 1 এর জন্য আমরা লিখতে পারি m নিম্নি গুণ এবং m নিম্নি গুণ, তাহলে এই 2 এর সাথে এটা গুণ হয়ে যাবে, তাহলে 8m মাইনাস 2n বাই m প্লাস n মাইনাস এই 15 এইটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস সূত্রে একটা মাইনাস আছে, তাহলে এইটার জন্য প্লাস হয়ে যাচ্ছে, এবং 5 15 75m, আর এটার সাথে এটা গুণ করলে হয় 30n, আর সূত্রে একটা মাইনাস আছে, মাইনাস 30n বাই m প্লাস n, এটা আমরা পেলাম। তাহলে এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে এখন। তো তার আগে আমরা এই পাশে এটুকু মুছে নেব।
এখন আমরা করতে পারি। তো এখানে আমাদের 2টাকে রেখে হাফটাকে রেখে দিলাম, এবং এখান থেকে আমরা দেখব যে এখান থেকে আমাদের কত হচ্ছে 4m মাইনাস n মাইনাস 15m প্লাস মাইনাস 15m বাই m প্লাস n। তারপর লাইনে এরকম থেকে এটুকু একই থাকে। তো আমরা m প্লাস n যদি আমরা লসাগু করি তাহলে m প্লাস n এরপরে থাকছে আমাদের এইটা 8n মাইনাস 2n প্লাস 75 n মাইনাস 30n। এটা হচ্ছে। এখন আমরা এদের যোগ বিয়োগ করতে হবে। তো যোগ বিয়োগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 8 এই 8 আর 4 12 12 87 87 হচ্ছে 8 আর 4 12 87 m, তার থেকে 15m যদি আমরা বাদ দিই তাহলে 72, একেবারে লিখে দিই 72m হবে। বাহাত্তর m, এটা হচ্ছে m। আর n এর জন্য থাকছে হচ্ছে 15 আর 1 16, 16 আর 2 16 আর 2 হচ্ছে 18, 48টা মাইনাস 48n। এর সামনে একটা হাফ আছে এবং নিচে আছে m প্লাস n, তাহলে নিচে আছে 2 ইন্টু m প্লাস n। তো আমরা কি বলছিলাম, যেহেতু একটা সরলরেখার উপরে যদি 3টা বিন্দু থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা 0 লিখতে পারি। তাহলে এই পাশে আমরা ABC ত্রিভুজের ক্ষেত্রফল সমান 0, এখানেও 0, এখানেও 0। তাহলে এই পরের লাইনটাতে আমরা লিখতে পারি যে এই 2m প্লাস n এটা 0 সাথে গুণ করলে 0 হয়ে যায়, তাহলে থাকে হচ্ছে 72m মাইনাস 48m ইকুয়াল 0। তাহলে আমরা একেবারে লিখতে পারি 48n। তাহলে আমরা লিখতে পারি যে m বাই n ইকুয়াল 48/72। তাহলে এখান থেকে যদি আমরা কাটাকাটি করি তাহলে 2/3 হয়, তাহলে লিখতে পারি 2:3, এবং এখানে আমরা m:n লিখতে পারি। তো এখানে যেহেতু এই অনুপাতের সামনে প্লাস আছে অর্থাৎ মাইনাস নেই, প্লাস থাকলে সেটাকে আমরা বলবো অন্তর্বিভক্ত করে, আর যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমরা বলতাম এটা বহির্বিভক্ত করে। তাহলে আমরা এখানে বলতে পারি সিডি কে AB রেখাংশটি 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এখানে কোন কিভাবে বিভক্ত করে সেটা জানতে চাইনি, অর্থাৎ অন্তর্বিভক্ত করে না বহির্বিভক্ত করে সেটা জানতে চাইনি। জানতে চাইলে আমরা এভাবে বলতে পারি, যদি এখানে প্লাস থাকে তাহলে আমরা বলবো যে অন্তর্বিভক্ত করে, আর যদি মাইনাস থাকে তাহলে বহির্বিভক্ত করে। তো এটা হচ্ছে আমাদের 3C অধ্যায়ের যে প্রবলেম ছিল সেই প্রবলেমগুলো নিয়ে একটা ছোট্ট টিউটোরিয়াল, যেখান থেকে আমি চেষ্টা করেছি এই অধ্যায়ের যতগুলো প্রবলেম আছে সবগুলোর উপরে একটা বেসিক ধারণা তৈরি করানোর। তো সবাই ভালো থাকবেন।